হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা মেইনলি ইলেকট্রিক্যাল মেশিন মডিউলের টপিক 8 অটো ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব এবং অটো ট্রান্সফরমার রিলেটেড এক্সক্লুসিভ কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো অটো ট্রান্সফরমারের আগে আমরা যদি ইন জেনারেল ট্রান্সফরমার গুলো দেখি, একটা জেনারেল ট্রান্সফরমার সেটা কিভাবে কাজ করে। সাপোজ একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, সেখানে প্রাইমারিতে একটা ওয়াইন্ডিং থাকে, সেকেন্ডারিতে একটা ওয়াইন্ডিং থাকে। তো প্রাইমারি ওয়াইন্ডিং এ আমরা যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হয়ে সেকেন্ডারি পর্যন্ত পৌঁছে যায়। এই হচ্ছে একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। সাপোজ এই ট্রান্সফরমারের প্রাইমারিতে ওয়াইন্ডিং হচ্ছে এনপি, সেকেন্ডারিতে ওয়াইন্ডিং এনএস, এবং প্রাইমারিতে আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার নাম দিলাম ভিপি, আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ আমরা পাই প্রাইমারিতে অ্যাপ্লাই করার ফলে সেটার নাম দিলাম আমরা ভিএস। তো এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে গোল্ডেন ফর্মুলাটা আমরা জানি, প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমরা দেখলাম, সেটা হলো ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। ঠিক আছে, এবং এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ারের যে ফর্মুলা সেটা কি, এস ওয়াইন্ডিং সমান ভিপি আইপি। আইপি কি, এই প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হয় সেটা, আর আইএস হচ্ছে সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হয় সেটা। তো ভিপি আইপি অথবা ভিএস আইএস, এই হলো একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এখন কথা হচ্ছে অটো ট্রান্সফরমার কি। অটো ট্রান্সফরমার অ্যাকচুয়ালি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়েই তৈরি করা যায়। ঠিক আছে, এটা করলে সুবিধা কি অসুবিধা কি এগুলো আমরা দেখবো। আগে আমরা তৈরি করি। তাহলে একটা ট্রান্সফরমারে কি থাকে, এই যে প্রাইমারিতে একটা কয়েল, সেকেন্ডারিতে একটা কয়েল, অর্থাৎ দুইটা কয়েল থাকে। ঠিক আছে, তো আমি দুইটা কয়েল নিলাম। এটা মনে করো প্রাইমারির কয়েলটা, আর এটা সেকেন্ডারি কয়েলটা। ঠিক আছে, তো প্রাইমারির কয়েলের এই একটা টার্মিনালের সাথে এটার একটা টার্মিনাল এমন ভাবে কানেক্ট করলাম যাতে তারা সিরিজে কানেক্টেড হয়। ঠিক আছে, করার পরে আমি এই কয়েলে ভোল্টেজ সাপ্লাই দিলাম, তাহলে এটা প্রাইমারি। আর দুইটা কয়েল যে সিরিজ হয়েছিল এখানে, ঠিক আছে, যদিও এখন আর সিরিজ নাই, এখান থেকে পয়েন্ট বাইর করার কারণে এই ফুল ওয়াইন্ডিং থেকে যে ভোল্টেজটা নিলাম সেটা হলো সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে, তো দেখো একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে এই যে একটা অটো ট্রান্সফরমার আমরা তৈরি করলাম। তো এখানে দেখো, এখানে কি, তুমি যদি এভাবে কল্পনা করো যে একটা অনেক বড় কয়েল ছিল তোমার কাছে, সেই কয়েলের কিছু অংশতে তুমি ভোল্টেজ সাপ্লাই করছো, আর বাকি কিছু অংশ থেকে তুমি ভোল্টেজ নিছো, এটা একটা অটো ট্রান্সফরমার, তাই না? অর্থাৎ পুরা একটা কয়েলকে দুই ভাগে বিভক্ত করে আমরা কি করতে পারি, অটো ট্রান্সফরমার বানাইতে পারি। তাইলে দেখো, অটো ট্রান্সফরমার সাথে এই ট্রান্সফরমারের কিছু সম্পর্ক সূত্র আছে যেগুলো আমাদের এই পাওয়ার সেক্টরে যে ম্যাথ গুলো আসে জবে, তাতে খুব কাজে লাগে। যেমন মনে করো এই কয়েলটা, মনে করো এইটারই প্রাইমারির কয়েল। ঠিক আছে, তো এই কয়েলটার নাম এখানে দিছিলাম এনপি, এখানে আমি দিচ্ছি এন সি। ঠিক আছে, কেন দিছি এনসি? এনসি মানে এন কমন। কমন কেন? এই কয়েলটা দেখো প্রাইমারিতেও আছে, সেকেন্ডারিতেও আছে। তারপরে আরেকটা যে কয়েল, এই সেকেন্ডারি কয়েল যেটা আমি এখানে কানেক্ট করলাম, এবং এইটার সাথে দেখো প্রাইমারির সরাসরি কোনো সম্পর্ক নাই ইলেকট্রিক্যালি, তাই না? এই কয়েলটা শুধুমাত্র সেকেন্ডারিতে আছে। তো এই কয়েলটাকে আমরা নাম দিলাম এন এসি। ঠিক আছে, এসি মানে সেপারেট ওয়াইন্ডিং, একটা কমন ওয়াইন্ডিং, একটা সেপারেট ওয়াইন্ডিং। তারপরে আমরা এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করি প্রাইমারিতে, যেটাতে ভোল্টেজ, তো দেখো এখন যে অটো ট্রান্সফরমারটা তৈরি হইলো, এই অটো ট্রান্সফরমারে তুমি যদি এই সাইডটাতে খেয়াল করো, দেখো এখানে নাম্বার অফ ওয়াইন্ডিং কম না, কম সংখ্যক ওয়াইন্ডিং আছে, এটাকে আমরা লো ভোল্টেজ সাইড বলতে পারি। আর এখানে দেখো প্যাচ অনেক বেশি, অনেকগুলো ওয়াইন্ডিং।
তাহলে এটাকে আমরা হাই ভোল্টেজ সাইড বলতে পারি। ঠিক আছে, তাহলে লো ভোল্টেজ সাইড ভোল্টেজ ভিএল, হাই ভোল্টেজ হচ্ছে ভিএইচ। এখন আইএল, আর তুমি এখানে যে কারেন্টটা সেকেন্ডারিতে ফ্লো হবে সেটার নাম আমি দিলাম মনে করো আই এইচ। তাহলে এই অটো ট্রান্সফরমারে এই কমন যে কয়েল, এই কমন কয়েলের টার্মিনালে যে ভোল্টেজ, ঠিক আছে, সেই ভোল্টেজটা কি? সেই ভোল্টেজটা হচ্ছে ভি সি, তাই না? এখান থেকে এখানে, তাহলে দেখো এই ভিসিটাই কি ভিএল, তাই না? ভিসি আর ভিএল একই কথা। আর সেপারেট যে ওয়াইন্ডিং, সেই সেপারেট ওয়াইন্ডিং এর আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা কি? ভি এসি। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেট ওয়াইন্ডিং এর আড়াআড়িতে ভোল্টেজ। এখন এই যে আইএল এ একটা কারেন্ট ফ্লো হলো, ঠিক আছে, তো ট্রান্সফরমার প্রিন্সিপাল কেমন? এদিকে যদি কম ভোল্টেজ থাকে, এখানে বেশি ভোল্টেজ থাকে, তাহলে এখানে কি হবে? এখানে কারেন্ট বেশি হবে, এখানে কারেন্ট কম হবে, তাই না? তাহলে কারেন্ট কম হলে কি হবে? আইএইচ কারেন্টটাকে যদি কম হইতে হয় তাহলে কি হবে? আইএল এর কিছু কারেন্ট নিশ্চয়ই এদিক দিয়ে ফ্লো করে চলে যাবে, তাই না? তাইলেই তো এদিকে কারেন্টটা কমবে নাকি? আইএল এর একটা অংশ এদিকে চলে গেছে, তাহলে এখানে কারেন্টটা কমবে। তো এই কারেন্টটার নাম আমি দিতেছি আই এসি। এই আই এসিটাই কি? আই এইচ। ঠিক আছে, তো তুমি এই অটো ট্রান্সফরমারটাকে এইভাবে ভাগ করতে পারো। এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম মনে করো সি, এই পয়েন্টটার নাম বি। তাইলে এখানে বিসি, বিসিটা কি? বিসিটা হচ্ছে তোমার কমন কয়েল। তারপরে তোমার এসিটা কি? এসিটা হচ্ছে সেপারেট কয়েল। তো এইভাবে করে ডিনোট করে তুমি এই বিষয়গুলা যেগুলো আমি তখন বললাম, কারেন্ট, ভোল্টেজ, কোনটা কোথাকার, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে এরপরে বাকি জিনিসগুলো আমাদের জন্য সহজ। তাহলে দেখো এই ট্রান্সফরমার, এখানে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস। তো এই ট্রান্সফরমার দিয়েই তো এটা বানাইছি। তাইলে এখানের ক্ষেত্রে এই জিনিসটা মিল থাকবে না? ভিসি বাই ভিএসসি, তাই না? ভিপিটা কি? ভিসি। ভিএসটা কি? ভিএসসি সমান এনসি বাই এনএসসি, তাই না? এটার সাথে মিলে আমরা এই ফর্মুলাটাকে এভাবে লিখতে পারি। আবার আমরা যদি আরেকটু এক্সটেন্ড করি এই ফর্মুলাটাকে, তাহলে দেখো কি লেখা যায়? ভিএল বাই ভিএইচ। সরাসরি যদি চাই এই যে লোর সাথে হাই এর সম্পর্ক কেমন, আমার তো ভিসি আর ভিএসসি জানি লাভ নেই। ভিসি এখানে, ভিএসসি এখানে, আমার তো লাগবে লোতে কত দিলাম, হাইতে কত পেলাম। তাহলে ভিএল বাই ভিএইচ কি হবে? ভিএল বাই ভিএইচ হবে এনসি বাই এনসি প্লাস এনএসসি, তাই না? দেখো ভিএল, ভিএল এর টার্ন কত? এনসি। ভিএইচ, ভিএইচ এর টার্ন কত? এনসি প্লাস এনএসসি, তাই না? দুইটা সিরিজ আছে। সমান, সমান কি হবে? এখানে যেমন কারেন্ট উল্টা থাকে, এদিকে পি থাকলে এখানে এস থাকে, এখানে হবে আই এইচ বাই আইএল। এটা হচ্ছে অটো ট্রান্সফরমারের আমাদের 1 নাম্বার ফর্মুলা। ঠিক আছে, গেল। তো এখন আমরা পরবর্তী যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা যদি দেখি, এগুলো তোমরা নোটে আলাদা করে লিখে রাখবে। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। তো সেকেন্ড দেখো, আমরা যদি নোড সি এর দিকে তাকাই, এই যে সি নোড আছে, সি নোডে তাকাইলে দেখো তো আইএল কারেন্টটা আসতেছে, আইসি আর আইএসসি চলে যাচ্ছে, তাই না? তাইলে নোড সি তে তাকাইলে আমরা কি দেখতে পারি? আমরা দেখি আইএল, আইএল কারেন্টটা হচ্ছে আইসি প্লাস আইএসসি। এখানের মধ্যে আইএসসি কি দেখো তো, আইএসসি টাই আইএস না? এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি,
আইএসি সমান আই এইচ, ঠিক আছে। এই যে এই কম্প্যাক্ট, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। এবং আমাদের এই যে অটো ট্রান্সফরমার, এই অটো ট্রান্সফরমার পাওয়ার কত হবে? এটা তো সিঙ্গেল ওয়াইন্ডিং এর পাওয়ার দেখছিলাম ডাব্লিউ। অটো ট্রান্সফরমারের পাওয়ার কত, ঠিক আছে? অটো ট্রান্সফরমারের পাওয়ার কে আমরা এভাবে লিখি এস আইও, এস ইনপুট আউট, ঠিক আছে। এটা হচ্ছে ভিএল আইএল অথবা ভিএইচ আইএইচ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফর্মুলা। তারপরে দেখো, এখানের মধ্যে আমরা যদি এই জিনিসটা মেনশন করতে চাই যে এই অটো ট্রান্সফরমার মধ্যে আমাদের, আমরা যদি অটো ট্রান্সফরমার তো একটা 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে বানাইছে, ওই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ার কত সেটা যদি দেখতে চাই, সেটাকে এভাবে প্রকাশ করা হয় এস ডাব্লিউ দিয়ে, ঠিক আছে। তাহলে এস ডাব্লিউ কি হবে? এস ডাব্লিউ হবে বিসি আইসি, তাই না? যেহেতু এখানে আছে কি ভিপি আইপি, তাহলে ভিপিটাই কি ছিল? বিসি। আর আইপিটা কি ছিল? আইসি। তাহলে ওয়াইন্ডিং পাওয়ারটা হচ্ছে ভিসি আইসি। তো আমরা এখন লাস্ট 4 নাম্বার যে ফর্মুলা সেটা তো দেখো, আরেকটা ফর্মুলা আছে, এটা একটু মনে রাখতে হবে। এটা প্রমাণ আছে, প্রমাণটা আমাদের লাগে না, জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে এস ইনপুট আউটপুট 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে পাওয়ার সেটা হচ্ছে এস ডাব্লিউ, এবং অটো ট্রান্সফরমারের পাওয়ারটা হচ্ছে এস আই। এটা সমান কি? এটা সমান হচ্ছে এনসি প্লাস এনএসি বাই এনএসি, ঠিক আছে। এর ডেরিভেশনটা আমাদের লাগে না, যেহেতু আমাদের আহ, পরীক্ষায় শুধু ম্যাথমেটিক্স গুলোই আসে জব এক্সামে। তো এই ফর্মুলা গুলা তোমরা একটু লিখে রাখবা এবং একদম চিত্র সহকারে বুঝতে হবে, তাইলে ম্যাথমেটিক্স গুলোতে কোনো সমস্যা হবে না। আর ম্যাথ করতে করতেও আমরা কিছু নতুন নতুন ফর্মুলা শিখবো, ওগুলাও তোমরা তুলে রাখবে। তো প্রথমে আমরা যে ম্যাথটা দেখবো, এটা পাওয়া চ্যাপম্যানের এক্সাম্পল 2.7-এ। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে একটা 100 VA ট্রান্সফরমার আছে, যেটা 120/12 ভোল্ট। এটাকে একটা স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে সেট আপ করা হয়েছে, ঠিক আছে। তো এটা দেখো, এটার যে ম্যাথমেটিক্সটা যেখান থেকে নেওয়া হয়েছে জাপানের বইয়ে, সেটা অটো ট্রান্সফরমার টপিক থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে আলাদা করে বলা নাই যে এটা সেট কানেক্টেড এজ অটো ট্রান্সফরমার সো এজ টু ফর্ম স্টেপ টু ট্রান্সফরমার, এটা বলা নাই। যেহেতু বইয়ের ওই টপিক থেকে নেওয়া, কিন্তু পরীক্ষা আসলে তোমাদের বলা থাকে। তাহলে দেখো, এটা এমন ভাবে কানেক্ট করা হয়েছে যেন এটা দিয়ে একটা স্টেপ আপ ট্রান্সফরমার তৈরি হয়। এই ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ কত? 120 ভোল্ট। তাহলে দেখো, এই ট্রান্সফরমারটা যদি আমি আঁকতে চাই, কি করতে হবে? আমার স্টেপ আপ বানাইতে হবে এবং প্রাইমারি হতে হবে 120 ভোল্ট। তাহলে ট্রান্সফরমারটা কেমন হবে? প্রাইমারি 120 ভোল্ট, ঠিক আছে, এবং হইতে হবে স্টেপ আপ। স্টেপ আপ হলে কি বড় ওয়াইন্ডিংটা এদিকে থাকবে, আর এই যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিংটা নিশ্চয়ই 120 ভোল্টের ওয়াইন্ডিং। আর ট্রান্সফরমার আরেকটা ওয়াইন্ডিং কত? 12 ভোল্টের ওয়াইন্ডিং, তাই না? তাইলে আমার প্রাইমারি কত? 120 ভোল্ট পাইছি না? প্রাইমারিতে 120 ভোল্ট। তাহলে এদিকে আমি 120 ভোল্ট দিলাম, এখানে আমি কত? এখানে আমি পাবো ভিএইচ, যা আসে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার। দেখো, এখানে 120 ভোল্ট দিচ্ছে, এখানে 12 ভোল্ট আছে। তাইলে আমার এ নাম্বারের আনসার কত হবে? এ নাম্বারের আনসার আমার হবে ভিএইচ সমান 120 যোগ 12 সমান 132 ভোল্ট। এটা হচ্ছে এ এর আনসার। তাহলে বি তে কি হবে? তো দেখো, বি তে বলা হয়েছে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ এম্পিয়ার রেটিং কত এই ট্রান্সফরমারের।
ম্যাক্সিমাম ভোল্ট এম্পিয়ার রেটিংটা জানতে চাই। অর্থাৎ আমাদের কাছে বলছে এস আইওটা কত, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কাছে যে ডাটা আছে সেখানে বলা হচ্ছে যে এস ডাব্লিউটা হচ্ছে 100 ভিএ, তাই না, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের রেটিং। তাহলে দেখো তো আমরা এখান থেকে পারি কিনা। উম, আমাদের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা কি ছিল, এস আইও এস ইনপুট আউটপুট বাই এস ওয়াইন্ডিং সমান ফর্মুলা কি, এনসি প্লাস এনএসসি বাই এনএস, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা ছিল এনসি প্লাস এনএসসি বাই এনএস, অর্থাৎ ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং এর টার্ন তোমাকে জানতে হবে। এখন মনে করো তুমি টার্ন জানো না, তাহলে কি করবে? তাহলে দেখো আমাদের একটা ফর্মুলা আছে না, ভিসি বাই ভিএসসি সমান এনসি বাই এনএসসি, ঠিক আছে। তাইলে আমরা টার্ন না জানলে ভোল্টেজ গুলো এখানে ইউজ করতে পারবো, এনসির জায়গায় ভিসি, এনএসির জায়গায় ভিএসসি ইউজ করতে পারবো। এই ফর্মুলাটাকে এক্সটেন্ড করলে কিন্তু এরকম বানানো যাবে, ঠিক আছে। অর্থাৎ ওই যে যোজন বিয়োজন করছো না, মনে করো তুমি করলা ভিসির সাথে ভিএসসি যোগ করলাম, উপরে যোজন করলাম, তাহলে কি হবে, এনসি প্লাস এনএসসি বাই এসি সমান কি হবে, ভিসি প্লাস ভিএসসি বাই ভিএসসি, তাই না। শুধু উপরে যোজন করলে এই টার্মটা চলে আসবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এখানে যে এনসি আর এনএসসি আছে টার্ন, এই টার্ন তো অঙ্কে কোথাও বলা নেই, আর বলা আছে ভোল্টেজ, তাই না। তাহলে এই ভোল্টেজ গুলোই আমরা ম্যাথে ইউজ করব টার্নের জায়গায়। তাহলে এনসি কত, অর্থাৎ ভিসি কত, 120 ভোল্ট, তাহলে 120 যোগ এনএসসি কত, অর্থাৎ ভিএসসি 12 ডিভাইডেড বাই এনএসসি 120 ভোল্ট। তো দেখো এখানের মধ্যে আমরা কিন্তু এই যে ওয়াইন্ডিং আমরা জানি, তাই না, ওয়াইন্ডিং যে 100 ভিএ এটা তো আমরা জানি। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা কিন্তু ইউজ করতে পারি যে এটা মনে করো এখানে শেষ, এখানে আমরা বলতে পারি এস আইও সমান সমান কত হবে, একটু সরাই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই এস ওয়াইন্ডিংটাকে এদিকে গুণে নিয়ে যাওয়া যায় না, অর্থাৎ এস আইও সমান এই টার্ম গুণ এস ওয়াইন্ডিং। আমরা যদি এখন ভ্যালুটা বসাই, এস ওয়াইন্ডিং এর মান কত প্রশ্নে কিন্তু দেওয়া আছে, 100 ভিএ, তাই না। এই 100 যদি এখানে বসাই তাহলে ফাইনালি আমরা কি পেয়ে যাব, ফাইনালি আমরা বি এর যে অ্যান্সার, যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, ম্যাক্সিমাম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিংটা হবে এসআই, সেটা কত, এখান থেকে ক্যালকুলেট করে যা আসে আসলো 1100 ভিএ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার। সি তে কি বলা হয়েছে দেখো, ক্যালকুলেট দ্য রেটিং অ্যাডভান্টেজ অফ দিস ট্রান্সফরমার। তাহলে এই যে ট্রান্সফরমার আছে সেইটার কথাই বলা হয়েছে। এই ট্রান্সফরমারটাকে আমরা যখন অটো ট্রান্সফরমার বানাইলাম, ঠিক আছে, তখন রেটিং এর আমরা কত অ্যাডভান্টেজ পাইলাম। অটো ট্রান্সফরমার আমরা কেন বানাইছি, বানাইলে আমাদের কি হয়, রেটিং এ অ্যাডভান্টেজ পাই, রেটিং বেড়ে যায়। সিঙ্গেল একটা ট্রান্সফরমার যতটুকু পাওয়ার হ্যান্ডেল করতে পারে অটো ট্রান্সফরমার তার চেয়ে বেশি পাওয়ার হ্যান্ডেল করে। তো অটো ট্রান্সফরমারের পাওয়ার রেটিং আর সিঙ্গেল ট্রান্সফরমার পাওয়ার রেটিং দুইটার অনুপাতকে রেটিং অ্যাডভান্টেজ বলে, ঠিক আছে। তো সি তে আমাদের কাছে কি চাইছে, রেটিং অ্যাডভান্টেজ। এই রেটিং অ্যাডভান্টেজকে বিভিন্ন বইতে কে দিয়ে প্রকাশ করে। তোমাদের মন চাইলে তোমরা করতে পারো কে দিয়ে প্রকাশ, মন না চাইলে সরাসরি রেশিও আকারেও লিখতে পারো। তো এই রেটিং অ্যাডভান্টেজটা কি, রেটিং অ্যাডভান্টেজটা হচ্ছে টু ওয়াইন্ডিং অটো ট্রান্সফরমারের পাওয়ার ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ার। তাহলে অটো ট্রান্সফরমার পাওয়ার কত, 1100, আর ওইটা অঙ্কে দেওয়াই ছিল 100, তাহলে রেটিং অ্যাডভান্টেজ হচ্ছে 11, ঠিক আছে। তাহলে দেখো
আমরা এখন আমাদের আনসার গুলা পেয়ে গেলাম। যেহেতু রেটিং অ্যাডভান্টেজ দুইটা পাওয়ার অনুপাত, এর কোনো একক নেই। তো এখানে মধ্যে খেয়াল করো যে তুমি এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে যখন অটো ট্রান্সফরমার পাওয়া হয়েছে, এটা 11 গুণ বেশি পাওয়ার হ্যান্ডেল করতেছে, তাই না? এটা ভাইভাতেও জিজ্ঞেস করলে এটাই বলবা যে অটো ট্রান্সফরমার একটা সুবিধা হচ্ছে কি, এটা বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, সেম কয়েল দিয়া বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে। তাহলে আমাদের এই বেসিক এই অঙ্কটা করলাম আমরা। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা থেরেজার বইতে পাবা তোমরা। দেখো, এখানে বলা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 1150, সেকেন্ডারি হচ্ছে 2300। প্রাইমারি 11,500, সেকেন্ডারি 2300। এগুলোকে সিরিজে কানেক্ট করছে, আর প্রাইমারিতে 1150 ভোল্টে কানেক্ট করছে টু অ্যাক্ট এজ স্টেপ আপ ট্রান্সফরমার। তার মানে এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়া 11,500/2300 এই ট্রান্সফরমার দিয়ে একটা স্টেপ আপ ট্রান্সফরমার বানাইছে, যেটা প্রাইমারিতে আছে কত, 11,500। তাহলে আমরা যখনই পাইলাম সেটা এঁকে ফেলি। পরীক্ষা তোমার আঁকতে হবে এমন না, তুমি না এঁকে করতে পারলেও হবে। তাহলে প্রাইমারিতে আছে কত, 11,500, তাই না? 11,500 ভোল্ট। আরেকটা ওয়াইন্ডিং কত থাকে, 2300। 2300টা নিশ্চয়ই এখানে আছে। স্টেপ আপ হলে কি হবে, এদিকে যদি 11,500 হয় লো সাইডে, তাহলে হাই সাইডে কি হবে, আর একটু বেশি হবে। আঁকলাম, মানে হচ্ছে ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার। তাহলে কিভাবে এটা খুব ইজিলি বাইর করা যায়, আমরা অলরেডি ফার্স্ট ম্যাথও দেখছি। 11,500 যোগ 2300 ভোল্ট, যা আসে 13,800 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এটা খুব ইজি একটা ম্যাথ ছিল। আমরা একটা ম্যাথ দেখবো। এখানে কারেন্ট নিয়ে আলোচনা বলতে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভোল্টেজেস হবে অটো ট্রান্সফরমার 500 ভোল্ট এন্ড 400 ভোল্ট। অর্থাৎ একটা অটো ট্রান্সফরমার আছে যেখানে প্রাইমারিতে 500 ভোল্ট, সেকেন্ডারিতে 400 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি অটো ট্রান্সফরমার বলছে। সেকেন্ডারি কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয়, প্রাইমারি কারেন্ট কত? ঠিক আছে, এটা তুমি আঁকতে চাইলেও আঁকতে পারো, না আঁকলেও তেমন একটা সমস্যা নাই। কারণ এটার ফর্মুলা কিন্তু আমরা ডিরেক্টলি জানি যে VL/VH সমান IH/IL, তাই না? তাহলে এই ম্যাথে আমি VL, VH, IL আর IH এগুলো যদি আমি জানতে পারি, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে ম্যাথটা। তাহলে দেখো, এই ম্যাথে VL কত, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ কত, 400। VH কত, 500। IL কত, IH কত। তাহলে বলছি দ্য সেকেন্ডারি কারেন্ট ইজ 100 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ডারি কত, সেকেন্ডারি 400 ভোল্ট, তার মানে লো সাইড। তাহলে লো সাইডের কারেন্টটা কি IL এ বসবে না, 500 অ্যাম্পিয়ার। তাহলে হাই সাইডের কারেন্টটাই আমাকে জানতে চাই। তাহলে ফর্মুলা কি, VL/VH সমান IL/IH। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, সরি, VL/VH সমান IH/IL। ঠিক আছে, তাহলে VL বসাও 400/500 সমান IH তো আমরা জানি না, IL টা হচ্ছে 400, সরি 100। IL 100 অ্যাম্পিয়ার বলা আছে। তাহলে IL কে 100 বসাও, এটা ক্যালকুলেট করে যা আসে তোমার IH, সেটা হবে তোমার অ্যান্সার। তাহলে IH কত হবে, 4/5 ইন্টু 100। তাহলে 4/5 ইন্টু 100 করলে আসবে 80 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন টার্ম গুলো শিখবো। এখানে বলছে একটা অটো ট্রান্সফরমার আছে যেটার লোড হচ্ছে 3 কিলোওয়াট, এবং এটা 115 ভোল্ট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে সাপ্লাই করে।
যদি প্রাইমারিতে অ্যাপ্লাইড ভোল্টেজ 230 ভোল্ট হয় তাহলে শব্দ আছে নতুন, একটা বলছে ইন্ডাকটিভলি আর একটা বলছে কন্ডাক্টিভলি। তার মানে লোডে যে পাওয়ার ট্রান্সফরমার হয় দুই ভাবে হয়, একটা কন্ডাকশন ওয়েতে, একটা ইন্ডাকশন ওয়েতে। তো আমার কাছে এখানে কন্ডাকটিভ পাওয়ার আর ইন্ডাকটিভ পাওয়ারটা জানতে চাই, ঠিক আছে? তাহলে আমি মনে করো অটো ট্রান্সফরমারটা আঁকার চেষ্টা করি। কি বলতেছে, সাপ্লাই দ্য লোড অফ 3 কিলোওয়াট 115 ভোল্ট এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো এখানে বলতেছে এটার সেকেন্ডারিতে আছে 115 ভোল্ট আর প্রাইমারিতে 230 ভোল্ট। এটা যদি আমি অটো ট্রান্সফরমার রাখি কেমন হবে? এটা নিচ্ছে একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার, তাই না? যেহেতু সেকেন্ডারিতে 115 ভোল্ট আছে, তাহলে এখানে আছে 115 ভোল্ট, এখানে আছে 230 ভোল্ট। তাহলে এটা কত? 230 থেকে 115 বিয়োগ দিলে এখানে যা আসে এটার ভোল্টেজ কত? এটাও 115 ভোল্ট, ঠিক আছে? গেল। আর একটা কথা কি বলছে, এখানে 3 কিলোওয়াটের একটা লোড লাগাইছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তো আমার কাছে বলছে ইন্ডাকটিভলি কতটুক পাওয়া যায়, কন্ডাক্টিভলি কতটুক পাওয়া যায়। ইন্ডাকটিভলি মানে কি, কন্ডাক্টিভলি মানে কি? দেখো এইখানে প্রাইমারিতে তুমি যে ভোল্টেজ সাপ্লাই দিলে, এই ভোল্টেজ সাপ্লাই এর এটার তো একটা কোর আছে, তাই না? সেই কোর দিয়ে ফ্লাক্স ফ্লো হওয়ার কারণে এই কয়েল এবং এই কয়েল দুইটারই মিউচুয়াল ইন্ডাকশনের কারণে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটাকে বলতেছে ইন্ডাকটিভ ওয়েতে ট্রান্সফর্ম পাওয়ার। আর কন্ডাক্টিভ পাওয়ার কোনটা? সরাসরি দেখো এই দুইটা কয়েলে তো ইলেকট্রিক্যাল কানেকশন আছে, তাই না? এই দুটো অ্যাকচুয়ালি লাগানো, এখানে কারেন্ট ফ্লো হবে, এখানে কারেন্ট ফ্লো হবে। এই ইলেকট্রিক্যাল কানেকশন থাকার কারণে যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টের কারণে যে পাওয়ার ট্রান্সফার হবে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ওয়েতে ট্রান্সফর্ম পাওয়ার। তো এটা আরো বেশি বুঝবা এখান থেকে, দেখো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কন্ডাক্টিভ ওয়েতে কি পাওয়ার ট্রান্সফরমার সুযোগ আছে? নাই, কারণ প্রাইমারির সাথে সেকেন্ডারি সরাসরি ইলেকট্রিক্যাল কানেকশন নাই। কিন্তু অটো ট্রান্সফরমার তো ইলেকট্রিক্যাল কানেকশন শুরু হয়েছে। এই জন্য একটা ইন জেনারেল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কখনো পাওয়ার কন্ডাক্টিভ ওয়েতে ট্রান্সফার হতে পারে না, পুরো পাওয়ারটা ইন্ডাকটিভ। কিন্তু অটো ট্রান্সফরমারে যেহেতু ইলেকট্রিক্যাল কানেকশনও আছে এবং ম্যাগনেটিক কানেকশনও আছে, এই জন্য এখানে ইন্ডাকটিভ কন্ডাক্টিভ দুইটাই হয়। আর টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে শুধুমাত্র ম্যাগনেটিক কন্ডাকশনের কারণেই যেহেতু পাওয়ারটা ট্রান্সফর্ম হয় একটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিং এ, এই জন্য টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে ট্রান্সফর্ম পাওয়ারটা পুরোটাই ইন্ডাকটিভ। আর অটো ট্রান্সফরমারে দুই ধরনের পাওয়ার ট্রান্সফর্মই ঘটে। এখন কথা হচ্ছে কোনটা কি, কোনটা ইন্ডাকটিভ কোনটা কন্ডাক্টিভ, এটা আমরা কিভাবে পাবো? তো দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, এস আই ও এস ডাব্লিউ সমান এন সি প্লাস এন এস সি বাই এন এস। তো এখান থেকে যদি আমরা এস ডাব্লিউ বাইর করি, এস ডাব্লিউ কি হবে? এন এস সি বাই এন সি প্লাস এন এস সি ইন্টু এস আই ও। তো এখানে জাস্ট ভ্যালুগুলো আমরা বসাই দিই। এন এস সি কত? 115, তাই না? কমন কত? কমন 115, এন এস সিও 115। আর এখানে আমাদের কি লাগবে? বলছে যে এই ট্রান্সফরমারটা 3 কিলোওয়াট পাওয়ার সাপ্লাই করে। তার মানে কি, এই ট্রান্সফরমার রেটিং 3 কিলোওয়াট, পুরো অটো ট্রান্সফরমার পাওয়ার। অর্থাৎ এই এস আই ওটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? এস আই ওটাই 3 কিলোওয়াট। তাইলে এস আই ওটা আমরা বসাই দিই, যেহেতু অটো ট্রান্সফরমারের পাওয়ারই বলা আছে, তাহলে ওয়াইন্ডিং এর পাওয়ার পাবো। ওয়াইন্ডিং এর পাওয়ার কত আসবে? 1.5 কিলোওয়াট, ঠিক আছে?
এখন আমরা বের করবো ইন্ডাকটিভ ট্রান্সফর্ম পাওয়ার কোনটা আর কন্ডাকটিভ ট্রান্সফর্ম পাওয়ার কোনটা। তাহলে দেখো, ইন্ডাকটিভলি যে পাওয়ারটা এখানে ট্রান্সফর্ম হবে সেই পাওয়ারটার নাম হচ্ছে এস ওয়াইন্ডিং, অর্থাৎ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে যে পাওয়ারটা ট্রান্সফর্ম হয় সেটাই হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার, ইন্ডাকটিভ ট্রান্সফর্ম পাওয়ার 1.5 কিলোওয়াট। ঠিক আছে, আর কন্ডাক্টিভলি কোনটা হবে, যেই পাওয়ারটা কন্ডাক্টিভলি ট্রান্সফার হয় সেটা কিন্তু এসআইও না, এটা হচ্ছে এসআইও মাইনাস এসডাব্লিউ। কারণ কন্ডাক্টিভ পাওয়ার কি, এসআইও তে তো দুইটারই যোগফল আছে, ইন্ডাকটিভ কন্ডাক্টিভ দুইটাই। তো ইন্ডাকটিভ কন্ডাক্টিভ দুইটাই থেকে তুমি যদি ইন্ডাকটিভটা বিয়োগ দাও তাহলে যেটা পাবা সেটা কি, কন্ডাক্টিভটা পাওয়া, তাই না? তাহলে এসআইও তোমার আসছে 3 প্রশ্নে দেওয়া ছিল, আর এটা এখন বের করছে 1.5, তাহলে এটাও আসলো 1.5 কিলোওয়াট। এটা তোমার একটা অ্যান্সার, এটা একটা answer। এটা নেসেসারি না যে সবসময় এই দুইটাই সমান আসবে, ঠিক আছে, ব্যতিক্রম আসতে পারে একবারে, এটা কাকতালীয় ভাবে ম্যাথের ডাটার কারণে ইন্ডাকটিভলি ট্রান্সফর্ম পাওয়ার আর কন্ডাক্টিভলি ট্রান্সফার পাওয়ার দুইটাই সমান চলে আসছে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এখানে বলা হচ্ছে একটা 500 কেভিএ 13,200/480 ভোল্টের একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। এটার 2.5% ট্যাপস ইন প্রাইমারি ওয়াইন্ডিং, তার মানে প্রাইমারি ওয়াইন্ডিং এ 2.5% এর ট্যাপিং আছে 4টা। হোয়াট আর দ্য ভোল্টেজ রেশিও অফ দ্য ট্রান্সফরমার এট ইচ ট্যাপ সেটিং, যে প্রতি অ্যাট হবে আর কি, এটা যে প্রতিটা ট্যাপ সেটিং এ রেশিও কত। তার মানে কত, এখানে তোমার যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারের রেটিং অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, 13,200/480। ট্যাপিং মানে কি, একটা কয়েল আছে, এই কয়েলের এখানেও ট্যাপ থাকতে পারে, এখানেও ট্যাপ থাকতে পারে, এখানেও ট্যাপ থাকতে পারে, তাই না? এখন তোমার একটা অটো ট্রান্সফরমার তুমি বানাইলে, সেকেন্ডারি মনে করো তুমি এখানে নিলে, কিন্তু প্রাইমারি তুমি চাইলে এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, ঠিক আছে? তো তুমি যখন এই দুই কয়েলে সাপ্লাই দিবা প্রাইমারি, তখন সেকেন্ডারি এটা হবে, আবার এই দুই কয়েলে দিতে পারো, আবার এই দুই কয়েলে দিতে পারো, তাই না? এগুলোকে বলে ট্যাপিং, অর্থাৎ এখানের একটা অংশ পুরা কয়েল ইউজ না করে অংশ ইউজ করে। তো এরকম 4টা কয়েল আছে 2.5% ডিস্টেন্স করে করে। তাহলে আমরা কি করব, প্রথমটা আমাদের কি হবে, এখানে যে আমাদের 13,200 আছে তার সাথে কি 2.5% বেশি, তারপরটা 2.5% বেশি, আর এদিকে ধরবো 2.5% কম, 2.5% কম। তাহলে একটা তো আমাদের দেওয়াই আছে 13,200/480, আর একটা কি হবে, আমরা জানি না, অর্থাৎ এই ভ্যালু গুলাই আমরা বের করবো, ঠিক আছে? তাহলে দুইটা বেশির দিকে বের করব, দুইটা কমের দিকে বের করবো, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম এখানে হচ্ছে আমাদের 2.5% বেশি, এটা বের করব। আর এখানে আমরা কি হবে, এটার চেয়ে 2.5% বেশি, তার মানে এটা হচ্ছে টোটাল, এটার সাথে হিসাব করলে 5% বেশি। এটা তো আমাদের বেসে আছে, এরপর একটা কি হবে, এটা 2.5% কম, ঠিক আছে, এটা 2.5% কম ট্যাপিং। তো ট্যাপিংটা কই আছে দেখো তো, বলছে প্রাইমারি ওয়াইন্ডিং এ, তাহলে এই 13,200টাই আমাদের হিসাব কিতাব করে বের করতে হবে। 480টা ফিক্স, কারণ সেকেন্ডারি সাইডে ট্যাপ নাই, ট্যাপ আছে প্রাইমারি। তাহলে এইখানে কোন ভ্যালু গুলো বসবে সেগুলো আমরা এখন বের করব। তাহলে 2.5% যদি বাড়াও এখানে, তাহলে তোমার কি লিখতে হবে, 13,200 এর 2.5% বেশি কত, 13,200 ইন্টু 2.5/100, তাই না? অথবা এটাকে কি লেখা যায়, 0.025 লেখা যায় সরাসরি। তাহলে এটা ক্যালকুলেট করলে যা আসে সেটাই আমাদের একটা রেশিও, 13,530 ভোল্ট। বলছে না আমাদেরকে
ভোল্টেজ রেশিওস অফ দিস ট্রান্সফরমার, অর্থাৎ 4টা ভোল্টেজ রেশিও পাই। তাহলে একটা ভোল্টেজ রেশিও কত? একটা ভোল্টেজ রেশিও হচ্ছে 13,530/480। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এটা কত হবে? এটা হবে 13,200 যোগ 13,200 ইন্টু 5/100, কেন 5% বেশি। তাহলে এটা -2.5% না, সরি, এটাও তাহলে কি লিখতে হবে? 2.5 আর 2.5 দুটো যোগ করলে 5%। তাহলে এটা হিসাব কিতাব করে যা আসে, তো 13,860 ভোল্ট। এটা আমরা হিসাব করে দেখি এটা কত আসে। 13,200 যোগ 13,200 ইন্টু 2.5/100। কিন্তু এখানে চেঞ্জ কি হবে দেখো তো, এগুলো তো বেশি ছিল এই জন্য এখানে প্লাস দিচ্ছি, এটা তো কম এই জন্য এখানে হবে মাইনাস। তো মাইনাস হিসাব করে যা আসে 12,870 ভোল্ট। তাহলে আমাদের আরেকটা আনসার কত? আরেকটা আনসার হচ্ছে 12,870/480 ভোল্ট। ঠিক আছে, তোমার কাছে কিন্তু ভোল্টেজ রেশিও চাইছে, প্রাইমারি ভোল্টেজ গুলো চাইনি। এগুলোর পাশাপাশি আনসার লিখে দিয়ে আসলে হবে না, এগুলো বের করার পরে 4টা আনসার লিখতে হবে, এত বাই এত, এত বাই এত, এত বাই এত, এভাবে। ঠিক আছে, তো এটা কত হবে? এটা হবে 13,200 মাইনাস 13,200 ইন্টু 5/100, কত? 12,840 ভোল্ট, যা আছে আর কি ক্যালকুলেট করে। তাহলে আমাদের 4টা অ্যান্সার পেয়ে গেলাম, 4টা রেশিও আকারে লিখে দিলে আমাদের অঙ্কটা। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখবো, এটা থেরেজার বই থেকে নেওয়া। তো এখানে প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে একটা 5 kVA ট্রান্সফরমার আছে, হান্ড্রেড টেন বাই 110, সিঙ্গেল ফেজ 50 হার্জ ট্রান্সফরমার। এটার ফুল লোড এফিসিয়েন্সি 95%, আয়রন লস 50 ওয়াট। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অর্থাৎ 2 ট্রান্সফরমার কথা বলা আছে এতটুকু পর্যন্ত। এখান থেকে বলা হচ্ছে এটা একটা অটো ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করা হয়েছে, যেখানে প্রাইমারিতে কত 220 ভোল্ট। তাহলে আমরা যদি অটো ট্রান্সফরমারটা আঁকি কেমন হবে? প্রাইমারিতে 220 ভোল্ট বানাইলে হলে কি হবে? এখানে 110, এখানে 110, এরকম থাকতে হবে, তাই না? তাইলে প্রাইমারিতে 220 ভোল্ট আমরা পাইলাম। ফির ডেলিভার 5 কিলোওয়াট লোড এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তার মানে এখানে কি আছে? সেকেন্ডারিতে 5 কিলোওয়াটের একটা লোড কানেক্ট করা আছে, তাই না? এবং বলা হচ্ছে কি 110 ভোল্ট সার্কিট, অর্থাৎ সেকেন্ডারি সার্কিট, 110 ভোল্ট সার্কিটে 5 কিলোওয়াট লোড কানেক্ট করা আছে। বলতেছে ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ অপারেশন এন্ড দ্য কারেন্ট ড্রন বাই দ্য হাই ভোল্টেজ। এই যে অটো ট্রান্সফরমার, এটার দক্ষতা কত এবং হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কত? আমাদের কাছে দুইটা জিনিস চাইছে, একটা চাইছে অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, আর একটা চাইছে হাই ভোল্টেজ সাইডে কারেন্ট। কিন্তু ডাটা দেওয়া আছে সব সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো দেখো এই ম্যাথটা যদি আমরা করতে যাই, আমাদের গিভেন ডাটা গুলোর দিকে আমরা আরেকটু তাকাই। এখানে 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ারটা দেওয়া আছে 5 kVA, তাই না? এবং বলা আছে যে এটা উম, এই যে এখানে বলা আছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলা আছে, আর এখানে লোড বলা আছে 5 kV। ঠিক আছে, এবং একটা জিনিস বলা আছে, এই অটো ট্রান্সফরমার যখন হয়েছে তখন এখানে যে লোডটা লাগে সেটা 5 কিলোওয়াট। ঠিক আছে, তাইলে দেখো আমরা যদি দেখি আমাদের যে এফিসিয়েন্সি বের করতে হবে, অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সির ফর্মুলা কেমন? তো অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি
ইন জেনারেল ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সি সেটার মতো, কিন্তু এটার ক্যালকুলেশন গুলা তোমার এই সিঙ্গেল যে ট্রান্সফরমার আছে সেটা ইউজ করেই বের করতে হবে। তাহলে অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কত? তো সূত্র হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার প্লাস কোর লস যোগ কপার লস, তাই না? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মতো আউটপুট বাই ইনপুট, আর ইনপুট কি? ইনপুট মানে হচ্ছে আউটপুট প্লাস লস। এখন এই ডাটাগুলো বের করাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ। তো দেখো বলা আছে অটো ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার 5 কিলোওয়াট, এই ডাটাটা দেওয়া আছে, তাই না? তাহলে এটা আমরা জানি, এটা আমরা জানি। আর কি বলা আছে? আয়রন লস 50 ওয়াট। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের আয়রন লস যা, অটো ট্রান্সফরমারের আয়রন লসও তা, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তাহলে আমরা কোর লসও পেয়ে গেলাম। এখন আমাদের যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে কপার লস। এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে আমরা অটো ট্রান্সফরমারের কপার লসটা যদি জানতে পারি তাহলে আমাদের ম্যাথটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি আমরা ওখান পর্যন্ত কিভাবে পৌঁছাইতে পারি। তো আমরা দেখো প্রথম যে স্টেপটা আমরা নিব, সেই স্টেপটা হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ারের যে ফর্মুলা আছে সেটা আমরা একটু দেখব। সেটা কেন দেখব? কারণ এই যে কপার লস, এই কপার লসটা কিন্তু এক এক লোডে এক এক রকম হয়। এখানে যে 5 কিলোওয়াটের লোড লাগাইছে অটো ট্রান্সফরমারে, এটা কি অটো ট্রান্সফরমার ফুল লোড, নাকি এটা এই অটো ট্রান্সফরমারের হাফ লোড, নাকি 25% লোড, এটা তো আমরা জানি না। এই ফর্মুলা থেকে যে এসআইইউ বাইর হবে এটা হচ্ছে ফুল লোড পাওয়ার। তো ওই ফুল লোড পাওয়ারটা দেখলে আমরা এটা দেখলে বুঝবো যে এটা ফুল লোড কিনা। ঠিক আছে, ট্রান্সফরমারটা ফুল লোডে চলতেছে। তাহলে এনসি প্লাস এনএসি বাই এনএসি ইন্টু এস ওয়াইন্ডিং, তাহলে কত আসে দেখো। এনসি কত? এনসি হচ্ছে তোমার 110, এনএসিও 110, এনএসি 110, আর ওয়াইন্ডিং এরটা কত? 5 কেভি, তাই না? এখানে বলা আছে, বসা দিবে। তাইলে তুমি এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা বললে 10 কেভি। ঠিক আছে, তাইলে আমি যদি ইউনিটি অটো ট্রান্সফরমার পাওয়ারটা যদি 10 কেভি হয়, আমি যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের লোড এখানে লাগাই, তাইলে অটো ট্রান্সফরমারের ম্যাক্সিমাম যে পাওয়ার বা ফুল লোড যে পাওয়ার সেটা কত হইতো? 10 × 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর জন্য পাওয়ার ফ্যাক্টর 1 বসে, তাহলে এত কিলোওয়াট, অর্থাৎ 10 কিলোওয়াট হচ্ছে আমার এই অটো ট্রান্সফরমার ফুল লোড। কিন্তু ম্যাথে বলা আছে তুমি 5 কিলোওয়াটের কি লাগাইছো? লোড লাগাইছো। তার মানে কি এই অটো ট্রান্সফরমারটা হাফ লোডে চলছে। হাফ লোডে কপার লস কি হবে? হাফ লোডে কপার লস হবে হাফ স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, তাই না? তাইলে এই কপার লসে আমাদের এই জিনিসটা বসাইতে হবে, কিন্তু এই ফুল লোড কপার লস আমরা জানি না। এখন আমরা ফুল লোড কপার লসটা বের করব। ঠিক আছে, তো স্টেপ টু কি? স্টেপ টু অলরেডি আমরা বলে ফেলছি, তাও একটু লিখে দিচ্ছি। 5 কিলোওয়াট ইজ 5/10 ইকুয়াল টু হাফ অফ ফুল লোড। যে এটা কতটুকু লোড সেটা বের করলাম। আমাদের 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে ফুল লোড কপার লস বের করা, তাই না? তো দেখো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এফিসিয়েন্সি দেওয়া আছে। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এফিসিয়েন্সি থেকে আমরা কিন্তু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ফুল লোড কপার লসটা পেয়ে যাবো, তাই না? তো দেখো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এফিসিয়েন্সির ফর্মুলা কি? আমরা দিলাম এটা কনভেনশনাল, অর্থাৎ টু ওয়াইন্ডিং আর কি। তাহলে এটার দক্ষতা কত? পি আউটপুট বাই পি আউটপুট প্লাস কোর লস প্লাস কপার লস। তো প্রশ্নে বলা আছে এটার দক্ষতা হচ্ছে 95% টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার।
0.95 সমান আউটপুট কত? এটা বলা আছে যে এই ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা 5 কেভি এর, তাই না? তাহলে আমরা যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে এটা লস বাইর করি, তাহলে 5 কেভি হইলে 5000 ইন্টু 1, 5 কিলোওয়াট হয়ে গেল। প্লাস কোর লস প্রশ্নে দেওয়া আছে 50, আর কপার লসটা আমরা জানি না। তাহলে দেখো এই ইকুয়েশনে একটা জিনিসই অজানা না, কোর লস কপার লস, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এই ট্রান্সফরমারের ফুল লোড কপার লস কত? ফুল লোড কপার লস হচ্ছে 2 কিলোওয়াট। সরি 2 না, এখানে হিসাব করে যা আসে 212 ওয়াট। তাহলে দেখো তুমি কিন্তু এখন জেনে গেলে, এখন তুমি জাস্ট এই ফর্মুলাতে বসায় দিবে অটো ট্রান্সফরমারে তোমার এফিসিয়েন্সি লাগবে। অটো ট্রান্সফরমার এফিসিয়েন্সি ফর্মুলাতে তুমি বসায় দাও। তাহলে এখন আমরা কি লিখতে পারি? অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হচ্ছে পি আউটপুট বাই পি আউটপুট যোগ কোর লস যোগ কপার লস। এখন দেখো অটো ট্রান্সফরমারটার আউটপুট পাওয়ার কত? এটা তো হাফ লোডে চলতেছে 5 কিলোওয়াটে। তাহলে এখানে কি হবে? আউটপুট পাওয়ার কত? 5000। আউটপুট পাওয়ার 5000। কোর লস কত? কোর লস প্রশ্নে দেওয়া আছে 50, আর অটো ট্রান্সফরমারটা চলতেছে হাফ লোডে, হাফ স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। ফুল লোড কপার লস কত? 212। এটা বসাই দাও। আর যদি পার্সেন্টে বের করতে যাও 100% এখানে দিয়ে দাও। তাহলে কনভেনশনাল অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি যা আসে 97.97%। এটাই হচ্ছে তাহলে আমাদের অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। ঠিক আছে, তো দেখবা এই ম্যাথটা ভালো করে। এটা যদিও তোমার কাছে এখন বড় মনে হচ্ছে যেহেতু আমি ভেঙে ভেঙে বুঝাইছি, কিন্তু এটা যদি তুমি অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে তোমাকে কিন্তু জাস্ট হাফ পেজ জায়গা দেওয়া হবে। অতটুকু জায়গায় তুমি করতেও পারবা, সময়ও কম লাগবে, কিন্তু প্রসেসটা একটু জানা থাকা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে অটো ট্রান্সফরমার আর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কোর লস সমান, আর কপার লসটা লোড দেখে বের করতে হবে। কারণ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পাওয়ার, যে ম্যাক্সিমাম পাওয়ার, আর অটো ট্রান্সফরমারের ম্যাক্সিমাম পাওয়ার বা ফুল লোড পাওয়ার সমান না। এটা 5 কেভি দিতে, তার মানে এই না যে এটা অটো বানানোর পরেও 5 কেভি আছে। ওইটাই কিন্তু আমরা প্রথমে বের করলাম যে এটা 10 কেভি ট্রান্সফরমার হয়েছে। তো দেখো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম, এবং এটা চ্যাপম্যানের এক্সাম্পল 2.8 তোমরা পাবা। এখানে বলা হচ্ছে একটা 1000 কেভি এ 12/1.2 কেভি 60 হার্জের ট্রান্সফরমার আছে। এটা যখন কনভেনশনাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার হিসেবে কাজ করে তখনকার কথা। এই কন্ডিশনে এটার সিরিজ রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 1 আর 8% পার ইউনিট। ঠিক আছে, পার ইউনিটে দেওয়া আছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স। আর বলতে এটা যখন 13.2/12 কেভি স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করবো, তখন এই ট্রান্সফরমারের সেটিং কত হবে? ঠিক আছে, অর্থাৎ এই যে পাওয়ারটা কত হবে, এবং এই ট্রান্সফরমারের সিরিজ ইম্পিডেন্স পার ইউনিটে কত হবে? অটো করার পরে কি 1 আর 8 থাকবে নাকি কত হয়ে যাবে সেটা বের করতে হবে। অটো ট্রান্সফরমার তৈরি করার পরে কিন্তু এই যে সিরিজ রেজিস্ট্যান্স যে একটা, যেগুলো চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা এখন বের করব। তাহলে প্রথম বলছে এই ট্রান্সফরমারের রেটিং কত হবে। তো দেখো আমাদের ওই যে ফর্মুলা কি, এনসি প্লাস এনএসসি বা ভিসি প্লাস ডিএসসি বাই ডিএসসি, তাই না? তাহলে তুমি যদি এই 12/1.2 দিয়ে এই ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে 13.2/12 কেবির অটো ট্রান্সফরমার বানাও, তাহলে জিনিসটা কেমন হবে? 13.2 নিতে হলে কি হতে হবে? দুটো ওয়াইন্ডিং এ থাকতে হবে, একটা 12 আর একটা 1.2।
যে দুইটা মিলে প্রাইমারিতে তুমি কি পাইলা 13.2, আর সেকেন্ডারিতে পাইছো 12। তাহলে বিসি কত কমন হচ্ছে 12, তাই না? আর ভিএসসি সেপারেট ওয়াইন্ডিং হচ্ছে 1.2 ভোল্ট। তাহলে এই ফর্মুলাটাকে আমি যদি আরেকটু ইজি করে লিখি, তাহলে এস ওয়াইন্ডিংটাকে কোথায়, এস ওয়াইন্ডিংটাকে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি জাস্ট ডাটাগুলো বসাও, ডিসি কত কমন হচ্ছে 12, সিরিজ হচ্ছে 1.2, আবার সিরিজ কত 1.2, ফাইনালি কত দাঁড়ায়? ক্যালকুলেশন করে যা আসে আর কি। তো ওয়াইন্ডিং এর পাওয়ার তোমার দেওয়া আছে 1000 কেভি। তাহলে তুমি এখানে তোমার অটো ট্রান্সফরমারের পাওয়ারটা পেয়ে গেলা 11,000 কেভি। ঠিক আছে, এখন তোমাকে কি বলছে, সিরিজ ইম্পিডেন্স পার ইউনিট কত। তো দেখো অটো ট্রান্সফরমার হওয়ার পরে এটা কি হয়েছে, রেটিং অ্যাডভান্টেজ পাইছো না তুমি? রেটিং অ্যাডভান্টেজ কত হয়েছে? 11,000 এসআইও ডিভাইডেড বাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পাওয়ার 1000। তো রেটিং অ্যাডভান্টেজ পাইছে 11। তো এখানে ফর্মুলাটা হচ্ছে এই সিরিজ ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এগুলো রেটিং অ্যাডভান্টেজ অনুযায়ী চেঞ্জ হয়। অর্থাৎ ফর্মুলাটা এরকম যে অটো ট্রান্সফরমারের সিরিজ ইম্পিডেন্স সিরিজ ইম্পিডেন্স অফ অটো ট্রান্সফরমার, এটা কি হয়, এই ফর্মুলাটা হচ্ছে কনভেনশনাল কনভেনশনাল ট্রান্সফরমার সিরিজ ইম্পিডেন্স ডিভাইডেড বাই রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। তাহলে কনভেনশনাল ট্রান্সফরমার সিরিজ ইম্পিডেন্স কত ছিল? একটা বলছে 1% আর একটা 8%। 1% মানে কত? 1% মানে হচ্ছে 1/100 যোগ, আর রিঅ্যাকট্যান্স বলতে জে অফ 8%, 8/100। আর রেটিং অ্যাডভান্টেজ কত? রেটিং অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের 11, এত পার ইউনিট। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যা আসে 0.01/11 যোগ 0.08/11 জে অফ পার ইউনিট। ক্যালকুলেট করে দিবা যা আছে সেটা হচ্ছে সিরিজ ইম্পিডেন্স অফ অটো ট্রান্সফরমার। তাহলে এখান থেকে আরেকটা নলেজ নিতে পারো, সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার আমরা যখন তৈরি করলাম এই সিস্টেমে আমাদের কি হয়েছে, আমরা রেটিং এ যেমন অ্যাডভান্টেজ পাইছি তেমন আমরা কি সিরিজ যে এলিমেন্ট গুলো আছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এগুলো তো আমরা অ্যাডভান্টেজ পাইছি, এগুলো দেখো 11 গুণ কমে গেছে, তাই না? পার ইউনিটে 11 গুণ কমে গেছে। আগে ছিল 1%, এখন কত হয়েছে? এখন যদি ভাগ করো দেখবা যে এখন 0.001% বা এরকম চলে আসবে। তাহলে এটা আর একটা থিওরি, এটাও মনে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো তোমরা যদি আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সে ভর্তি হতে চাও, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিএসসি ইন ট্রিপলি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তুমি স্টুডেন্ট হও এবং জব প্রিপারেশন নিচ্ছ, তাহলে সম্পূর্ণ ডিপার্টমেন্ট কোর্সটা তুমি আমাদের কাছ থেকে করতে পারো। তো আমাদের ফ্রি ক্লাস প্রায় 50টা মতো এই কোর্সের ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা হবে। অলরেডি এই চ্যানেলে 40টা মতো ফ্রি ক্লাস আপলোড করা হয়েছে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি। এবং আমাদের অ্যাক্টিভিটি তুমি ট্রিপলি কুইক জব প্রিপারেশন বা ইঞ্জিনিয়ার এসএমও প্রান্ত এই গ্রুপে আমাদের অ্যাক্টিভিটি গুলো দেখতে পারো এবং আমাদের স্টুডেন্টদের অ্যাক্টিভিটি দেখতে পারো। আর ভর্তি হতে চাইলে সরাসরি স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আরো প্র্যাকটিস করবা বিভিন্ন বই থেকে।
চ্যাপম্যান, থেরেজা, হুবার্ট, এই বইগুলো থেকে অটো ট্রান্সফর্মার ম্যাথ প্র্যাকটিস করলে এবং আজকের এই লেকচারটা যদি নোট করে রাখো, আশা করছি চাকরি পরীক্ষায় তোমাদের এই অটো ট্রান্সফর্মার রিলেটেড আর কোনো প্রবলেম হবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমার সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি